Diese Konferenz wird nun aufgezeichnet. এবার দেখে নি কি ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে, মনে নাই। ও এসভিএম ক্লাসিফিকেশন, ঠিক আছে। এই যে কালার ম্যাপ যেটা আছে, প্রথম কথা হচ্ছে যখন আমরা কালার ম্যাপ জেনারেট করব, যে ডেটা সেটটা নিয়ে আমরা কাজ করেছিলাম সেই ডেটা সেটটা যদি তোরা একটু খেয়াল করিস, একটা হচ্ছে প্রজেক্ট রিপোর্ট ফরম্যাটটা একটু কলেজ থেকে কালেক্ট করবি সবাই, হ্যাঁ? তো যেটা করেছিলাম যে এজ আর এস্টিমেটেড স্যালারি হচ্ছে ফিচার ছিল, আর একটা হচ্ছে পারচেজ না পারচেজ করছে না। যারা পারচেজ করছে না তারা 0 দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর যারা পারচেজ করছে সেটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। এবার দেখ, এই যে কালার ম্যাপ আমরা তৈরি করছি, এখানে একটু রিয়ালাইজ করতে হবে যে কি হচ্ছে ব্যাপারটা। দাঁড়া এক সেকেন্ড, মেশিনটা আবার একটু স্লো হচ্ছে। স্যার এই প্রজেক্ট রিপোর্টটা স্যার আপনি স্যার একবার তন্ময় স্যারের সাথে কথা বলে নেবেন, আচ্ছা ঠিক আছে, কারণ ঠিক আছে, আমি স্যার তাহলে বলেছি, আচ্ছা কি আমি বললো স্যার তন্ময় বলেছি, স্যার, কি বললো? উনি হ্যাঁ, মনে হয় আমার কথা বুঝতে পারেনি। কি বলছে? বুঝতেই পারেনি, আপনি পারলে একবার বলে নেবেন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো চিন্তা নাই, তোরা প্রজেক্ট টপিকটা সিলেক্ট কর। আচ্ছা, কালার ম্যাপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ধর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তাই তো? সাপোজ এক্স অ্যাক্সিস দিয়ে আমরা এজটাকে রিপ্রেজেন্ট করছি, মানে যতগুলো কাস্টমার আছে তাদের জন্য, তো তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য তো আমরা একটা গ্রাফ বানাচ্ছি। তো সেখানে এটা হচ্ছে এজ আর এটা হচ্ছে স্যালারি রিপ্রেজেন্ট করছে। তো কালার ম্যাপ মানে কি? মানে হচ্ছে ধর এরকম একটা ডোমেন তৈরি করছি, যেখানে ধর যারা কিনছে না তাদেরকে অরেঞ্জ কালার, এরকম একটা অরেঞ্জ কালার ডোমেন দিয়ে রিপ্রেজেন্ট করবো, মানে এই ডোমেনের ভেতরে যারা থাকবে তারা সেই কাস্টমার গুলো কিনছে না, আবার এর বাইরে যারা আছে সাপোজ ধর তারা কিনছে। তো তাহলে এই যে কালার ম্যাপ তৈরি করছি মানে কি? মানে হচ্ছে দেখ, একটা স্পেসিফিক রেঞ্জ অফ এজ আছে, স্পেসিফিক রেঞ্জ অফ স্যালারি আছে, ওর মধ্যে যেসব কাস্টমার গুলো আছে
তারা কিনছে না, মানে অরেঞ্জ কালার ডোমেন। তাহলে এই যে অরেঞ্জ কালার ডোমেনটা তৈরি করছি মানে কি? মানে হচ্ছে যে আমার যদি একটা ডেটা পয়েন্টস হয়, এটা কি এরকম একটা কালার ম্যাপ তৈরি করতে পারবে? পারবে না। তার মানে কি প্রচুর এইরকম আমার কি চাই? কাছাকাছি প্রচুর ডেটা পয়েন্টস চাই। কাছাকাছি প্রচুর ডেটা পয়েন্টস হলে কি হবে দেখ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তখন একটা কালার ম্যাপ তৈরি হচ্ছে দেখ কাছাকাছি প্রচুর ডেটা পয়েন্টস হলে, তবে আমার একটা এরকম কালারের ডোমেনটা তৈরি হবে এই স্পেসিফিক রেঞ্জ অফ স্যালারি পর্যন্ত, স্পেসিফিক রেঞ্জ অফ এজ এর মধ্যে। কিন্তু আমার এখানে যে ডেটা সেটটা আছে, সেই ডেটা সেটে দেখ কি করেছি আমরা, এক্স টেস্ট আর ওয়াই টেস্ট নিয়ে কালার ম্যাপ বানিয়েছি। এই যে টেস্ট ডেটাতে আমার কতগুলো ডেটা পয়েন্টস আছে? টেস্ট ডেটাতে এখানে টোটাল ছিল হচ্ছে 100 রোজ। দেখ এখানে টোটাল ছিল হচ্ছে 400 রোজ। মানে 400 কাস্টমারের ডেটা ছিল। দেখ একটু যদি খেয়াল করিস 400, এই যে ইন্ডেক্সটা দেখ 401 পর্যন্ত আছে। তার মানে প্রথম রোটা হচ্ছে তোর হেডিং আছে, তারপর 401 মানে 400 কাস্টমার আছে। সেটা আবার 75-25% করেছি। তার ফলে যে টেস্ট ডেটা তৈরি হয়েছে, টেস্ট ডেটাতে আমার অ্যাকচুয়ালি কতগুলো কাস্টমারের ডেটা আছে? 100 কাস্টমারের স্যাম্পল আছে, মানে 100টা এজ, 100টা স্যালারি। তাহলে 100 এজ আর 100 স্যালারি দিয়ে আমরা যদি এরকম কালার ম্যাপ বানাতে চাই, সেই কালার ম্যাপ তৈরি হবে কি হবে না? তাহলে আমাদেরকে কি করতে হবে? যে 100টা এজ আর 100টা স্যালারি স্যাম্পল আছে, তার থেকে আরো বেশি সংখ্যক এজ আর স্যালারি ভ্যালু জেনারেট করতে হবে, তাই তো? কারণ কি, দাঁড়া এক second। এবার দেখ, এই যে এক্সট্রেন, অ্যাকচুয়ালি এই যে লাইনটা লিখেছি দেখ, এক্স ইকুয়াল টু, দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া। হ্যালো, আচ্ছা, তো দেখ আমরা যেটা লিখেছি, এক্স সেট ইকুয়াল টু এক্স টেস্ট, ওয়াই সেট ইকুয়াল টু ওয়াই টেস্ট। তাহলে এক্স সেট আর ওয়াই সেটে দেখ কতগুলো ভ্যালু আছে দেখ। যদি আমরা ভেরিয়েবল এক্সপ্লোরার থেকে চেক করি, দেখ এখানে 0 থেকে স্টার্ট হচ্ছে 99, মানে 100টা এজ ভ্যালু আছে, 100টা স্যালারি ভ্যালু আছে। তাহলে 100 এক্স ভ্যালু আর 100 ওয়াই ভ্যালু, 100 এক্স ভ্যালু 100 ওয়াই ভ্যালু মানে কি অনলি 100 ডেটা পয়েন্টস। মানে সেক্ষেত্রে আমরা এখানে কটা এরকম 100টা পয়েন্ট তৈরি করতে পারবো? 100টা। তাহলে 100টা পয়েন্টসে কি এরকম কালার ম্যাপ হবে? হবে না। তার মানে 100 এর বেশি এজ ভ্যালু চাই, 100 এর বেশি স্যালারি ভ্যালু চাই,
এবং ওই প্রত্যেকটা এজ ভ্যালু আর প্রত্যেকটা স্যালারি ভ্যালুর জন্য আমরা মেশিন লার্নিং মডেল দিয়ে কি করব, তার ওয়াই ভ্যালুটা প্রেডিক্ট করে নেব, নিয়ে যার ওয়াই ভ্যালু গুলো 0 সেগুলো অরেঞ্জ কালার দিয়ে দেবো ডেটা পয়েন্টস গুলো, আর যার ওয়াই ভ্যালু গুলো 1 সেগুলো সাপোজ আমরা ব্লু কালার দিয়ে দেবো, যে কোনো কালার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে কি, এই যে 100 এজ ভ্যালু আর 100 স্যালারি ভ্যালু আছে, তার থেকে আমাকে আরো বেশি সংখ্যক এজ ভ্যালু আর স্যালারি ভ্যালু জেনারেট করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে এজের ভ্যালু আর স্যালারি ভ্যালু একটা রেঞ্জের মধ্যে হতে হবে, যা খুশি আমি অ্যাড করে দিলে তো হবে না। সেই জন্য কি করেছি, এই যে 0th কলামের ভ্যালু গুলো সব হচ্ছে এজ ভ্যালু। তো এই যে যতগুলো লিস্ট অফ এজ ভ্যালু আছে, এদের একটা ম্যাক্সিমাম এজ আছে, একটা মিনিমাম এজ আছে। তো ম্যাক্সিমাম এজ ভ্যালু আর মিনিমাম এজ ভ্যালুর মধ্যে আমরা যত বেশি পারবো এজ ভ্যালু জেনারেট করাবো। এটা কিন্তু স্পেসিফিক কিছু রুল নেই, রেঞ্জটা খালি ফিক্সড, যে মিনিমাম এজ আর ম্যাক্সিমাম এজ এর মধ্যেই ভ্যালু গুলোকে জেনারেট করাতে হবে। তো সেই জন্য কি করেছি দেখ, প্রথম এই যে np.arange দেখ একটা স্টার্ট ভ্যালু দিয়েছি এক্সেট 0th কলামের মিনিমাম। এক্সেট কোনটা, এটা এক্সেট ভেরিয়েবল। 0th কলাম মানে কি, এই ভ্যালু গুলো এখানে যতগুলো ভ্যালু আছে এখানে দেখ অল দ্য রোজ, এক্সেট অল দ্য রোজ, আমরা পান্ডাজে ডিসকাস করেছিলাম অল দ্য রোজ, তার 0th কলামের মিনিমাম ভ্যালু। তাহলে মিনিমাম ভ্যালুটা হচ্ছে স্টার্ট ভ্যালু। আর স্টপ ভ্যালু কোনটা, এক্সেট অল দ্য রোজ 0th কলামে ম্যাক্সিমাম ভ্যালু। আর স্টেপ ভ্যালুটা দেখ 0.01 দিয়েছে, এইরকম কোনো নিয়ম নেই যে আমাকে 0.01ই দিতে হবে, তুই 0.001ও দিতে পারিস। মানে হচ্ছে আরো বেশি সংখ্যক এজ ভ্যালু জেনারেট করতে চাইছি। তেমনি দেখ স্যালারির ক্ষেত্রেও তাই, যেটা মিনিমাম স্যালারি আছে আর ম্যাক্সিমাম স্যালারি আছে, সেই রেঞ্জের মধ্যে আরো প্রচুর স্যালারি ভ্যালু জেনারেট করতে চাইছি। তো যখন আমরা এইভাবে রেঞ্জ ফাংশন দিয়ে ওই পার্টিকুলার রেঞ্জের মধ্যে প্রচুর পরিমাণে এজ ভ্যালু স্যালারি ভ্যালু যখন জেনারেট করছি, জেনারেট করার পর যদি আমরা অ্যারেঞ্জ এজ আর অ্যারেঞ্জ স্যালারি ভ্যালুটা আমরা একটু খেয়াল করি, দেখ খেয়াল করলে দেখতে পাবি যে এজ এজ ভ্যালু কতগুলো হয়েছে, 416টা, আর স্যালারি ভ্যালু কতগুলো হয়েছে, 392। এখানে দেখ যতগুলো এজ ততগুলো কিন্তু স্যালারি ভ্যালু জেনারেট হয়নি, কারণ কি পরে আমাদেরকে কি করতে হবে, যতগুলো এজ ভ্যালু ততগুলোই, কারণ যতগুলো এক্স ভ্যালু হবে ততগুলোই সেম সংখ্যক ওয়াই ভ্যালু চাই, তবে তাদের আউটপুটটা আমি প্রেডিক্ট করতে পারবো। তাহলে এক্স মানে কি, এক্স অ্যাক্সিস ভ্যালু মানে কি এজ, ওয়াই অ্যাক্সিস ভ্যালু মানে কি স্যালারি। সেম সংখ্যক এজ ভ্যালু সেম সংখ্যক স্যালারি ভ্যালু হলে তবেই আমি প্রত্যেকটার জন্য আমি ওয়াই ভ্যালু প্রেডিক্ট করতে পারবো। তাহলে সেম সংখ্যক করবো কি করে, সেই জন্য আবার কি করেছি দেখ, আবার একটা নামপাই এর ফাংশন আছে যেটাকে বলা হচ্ছে ম্যাচ গ্রিড ফাংশন। মেশিনটা ডিস্টার্ব করছে। তারা অ্যাকসেপ্ট। দেখ প্রথমে প্রচুর সংখ্যক এজ ভ্যালু স্যালারি ভ্যালু জেনারেট করলাম, যেহেতু সেম সংখ্যক হয়নি তখন কি করছি দেখ np.mesegrid, তাতে কি করছি যতগুলো এজ ভ্যালু অ্যারেঞ্জ এজ আমরা জেনারেট করেছি সেগুলো পাঠাচ্ছি ফার্স্ট প্যারামিটার,
যতগুলো স্যালারি ভ্যালু আছে সেকেন্ড প্যারামিটার পাঠালাম। তখন কি করবে? তখন কি করে, এজে দেখে কতগুলো সংখ্যক আছে, স্যালারিতে দেখে কতগুলো সংখ্যক স্যালারি ভ্যালু আছে। তার উপরে বেস করে দেখ x1 এ x1 একটা ভেরিয়েবল, যা খুশি নাম দিতে পারিস। x1 এজ গুলো স্টোর করবে, x2 তে স্যালারি গুলো স্টোর করবে। তো যখন মেসগ্রিড ফাংশন এক্সিকিউট করলাম, তখন যদি x1 আর x2 টাকে তোরা খেয়াল করিস, x2 টাকে খেয়াল করে দেখ এদের কি হয়েছে এবার কিন্তু। আর এখানে যেমন 416 অ্যারেঞ্জ এজ 392 এটা সিঙ্গেল ডাইমেনশন ছিল। এখানে কি হয়েছে দেখ, 392/416 মানে 2 ডাইমেনশনাল একটা ম্যাট্রিক্স তৈরি করছে, যাতে সব এজ গুলো আছে। কতগুলো সংখ্যক এজ আছে? 392 into 416, এতগুলো এজ ভ্যালু। আবার x2 তে কতগুলো স্যালারি ভ্যালু আছে দেখ, 392 into 416। তার মানে যতগুলো এজ ভ্যালু ততগুলোই আমি স্যালারি ভ্যালু পেলাম। কিন্তু এখানে কি হলো, এখানে কিন্তু আমরা পাচ্ছি 2 ডাইমেনশনাল ডেটা। 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্সে সেম সংখ্যক এজ ভ্যালু, সেম সংখ্যক স্যালারি ভ্যালু পেলাম। তাহলে 2 ডাইমেনশনাল হলে আমরা তো এইগুলো তো মেশিনে y প্রেডিক্ট করার জন্য পাস করাতে পারবো না। কারণ কি, যখন সাপোজ ধর দেখ 392/372/419 সাইজে ম্যাট্রিক্স ড্র করা তো পসিবল না। তো আমি একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স এখানে ড্র করছি। ধর 2 রোজ আছে আর 3 কলামস আছে, ঠিক আছে? যে কোনো ডাইমেনশন দিয়ে এটা রিপ্রেজেন্ট করা যেতে পারে। তো এতগুলো আমার x1 মানে কি, x1 মানে হচ্ছে এজ, এটা x1 ম্যাট্রিক্স, আর এটা ধর x2 ম্যাট্রিক্স। x1 এটা হচ্ছে এতগুলো এজ x1 এর স্টোর আছে, আর x2 এতগুলো স্যালারি ভ্যালু স্টোর আছে। কিন্তু আমাদেরকে কি করতে হবে, এই যে x1 এ যদি 2/3 ডাইমেনশন হয়, তার মানে কি 6টা এজ ভ্যালু 6টা স্যালারি ভ্যালু সেম সংখ্যক পেয়ে গেছি। যেমন এখানে পেয়েছি অ্যাকচুয়ালি 392/416, 392/416। তো এত বড় তো ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করতে পারবো না, তো সেই জন্য ছোট করে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। তো দেখ 6টা এজ ভ্যালু 6টা স্যালারি ভ্যালু, এদের ওয়াই ভ্যালু আমাদেরকে প্রেডিক্ট করতে হবে। কারণ কি, যাদের ওয়াই গুলো 0 আছে সেগুলো অরেঞ্জ কালার দিয়ে ডেটা পয়েন্ট বানাবো, আর যাদের ওয়াই ভ্যালু গুলো 1 আছে সেগুলো ব্লু কালারের ডেটা পয়েন্ট বানাবো, তবেই আমার কালার ম্যাপটা তৈরি হবে। তার মানে কি, আমরা যদি মেশিনে প্রেডিক্ট করতে চাই, মেশিনে প্রেডিক্ট করতে চাইলে x1 আর x2 এই ধরনের ফরম্যাটের আমার ডেটা চাই। 1 2 3 4 5 মানে হচ্ছে 6টা আছে। তেমনি আমার এরকম এই ফরম্যাটে সিঙ্গেল রো মাল্টিপল কলাম, মানে এই ফরম্যাটে যদি আমার x1 আর x2 ভ্যালু গুলো পেতে পারি, সাপোজ ধর এটা x1 আর এটা হচ্ছে x2, এই ফরম্যাটে আমি যদি পাই, তাহলে প্রত্যেকটা x1 আর x2 এর জন্য আমি y ভ্যালু আমার মডেল দিয়ে প্রেডিক্ট করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা y ভ্যালুটা প্রেডিক্ট করতে পারবো। কিন্তু এখান থেকে আমি এইরকম 2 ডাইমেনশনাল ডেটা মডেলে পাস করাতে পারবো কি পারবো না? কি বলছি বুঝতে পেরেছিস? কারণ আমরা মডেলটা যেটা আমরা বানিয়েছি সেখানে ডেটাগুলো কিভাবে পাস করিয়েছি, যে এজ আর স্যালারিটা এইরকম একটা নামপাই অ্যারে হিসেবে পাস হয়েছে। এই যে এজ আর স্যালারি, আমরা যখন মডেলটাকে ট্রেনিং দিয়েছি তখন এজ আর স্যালারিটা কিরকম ভাবে পাস করিয়েছি, এইরকম ফরম্যাটে। দেখ এখানে যে ডেটা ফ্রেমে
এই যে এক্স ট্রেন যদি চেক করিস, ট্রেনিং দিয়েছি যেটা, তার মানে এইরকম এজ, এরকম স্যালারি, এরকম একটা 2 ডাইমেনশনাল অ্যারে পাস করিয়েছি। কিন্তু আমরা এখানে যখন মেসগেট ফাংশন কল করলাম কি পেয়েছি? এজ একটা আলাদা 2 ডাইমেনশনাল, স্যালারি একটা আলাদা 2 ডাইমেনশনাল। এই দুটো থেকে তার মানে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই ধরনের একটা x1 আর x2 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স তৈরি করতে হবে। যদি করতে পারি তখন কি করতে পারবো? প্রত্যেক x1 আর x2 এর জন্য একটা y ভ্যালু প্রেডিক্ট করতে পারবো। যেমন এটার জন্য একটা y ভ্যালু, এই রো এর জন্য একটা y ভ্যালু, এই রো এর জন্য একটা y ভ্যালু। এভাবে হবে। তাহলে এখান থেকে এই ধরনের ম্যাট্রিক্স জেনারেট করব কি করে? সেই জন্য প্রথমে কি করেছি? প্রথমে দুটোকেই x1.ravel x2.ravel করেছি। ravel ফাংশনটার কাজ কি? ravel ফাংশন অ্যাকচুয়ালি এই যে অ্যারেটা আছে, ম্যাট্রিক্স আছে, এটাকে কি করে? এটাকে এইভাবে ফ্ল্যাট করে দেয়। যেমন যদি কোডটা দেখিস, দেখ যখন প্রেডিক্ট করেছি, দাঁড়া এক সেকেন্ড। দেখ, প্রথম হচ্ছে x1.ravel, ঠিক আছে, এখান থেকে পড়বি x1.ravel, ravel করছি মানে, আর x2.ravel, সেই দুটোকে দেখ কি করেছি? কমা সেপারেটেড করে একটা লিস্টের মধ্যে স্টোর করেছি। তার মানে ravel ফাংশনটার কাজ কি? এইটা হচ্ছে তো ravel কল করলে এই x1.ravel করলো, আবার সেম x2.ravel যখন কল করব তখন x2 টাকেও কি করছে? ফ্ল্যাটেন করছে এরকম। তার মানে x1.ravel হলো x2.ravel হলো। এবার কি করেছি? এই x1.ravel আর x2.ravel করলে যেটা পাচ্ছি সেটা দেখ এরকম ভাবে লিখেছি, np.array। দেখ অ্যারের মধ্যে কি পাঠাচ্ছি? x1.ravel, সরি স্পেলিং ভুল লিখলাম, ravel, কমা দেখ লিস্ট x2.ravel। তার মানে কি করলাম? আমরা এই যে x1.ravel আর x2.ravel করে যে দুটো ম্যাট্রিক্স পাচ্ছি, তার সেটা দেখ একটা লিস্ট অফ ম্যাট্রিক্স, লিস্ট অফ 2 ম্যাট্রিক্স। সেই দুটো থেকে কি করেছি? নামপাই অ্যারে জেনারেট করেছি। তোরা নামপাই অ্যারে জানিস তো? নামপাই অ্যারে যখন জেনারেট করব তখন অ্যাকচুয়ালি কি হবে? এই দুটো অ্যারে কে নিয়ে, এই দুটো ম্যাট্রিক্স কে নিয়ে এই রকম একটা নামপাই অ্যারে তৈরি করবে। এটা একটা হবে রো কলাম, এইভাবে অ্যাটাচ হয়ে যাবে। এটা আমার নামপাই অ্যারে তৈরি করলো। এবার এই নামপাই অ্যারেটাও আমি মডেলে পাঠাতে পারবো না, কারণ এই রকম চাই, আমার দুটো কলাম চাই। কারণ কি দেখ, এই যে নামপাই অ্যারে জেনারেট হলো, অ্যাকচুয়ালি এখানে কি আছে? এখানে আছে x2 এর ভ্যালু গুলো, আর এখানে কোনগুলো আছে? এই রোটার কোন ভ্যালু গুলো আছে? x1 ভ্যালু গুলো ফার্স্ট রোটায়। এরকম নামপাই অ্যারে তৈরি হয়েছে। কিন্তু আমার তো চাই এই ধরনের, তার মানে রো কলামে কনভার্ট করতে হবে। এই সরি, কলমকে রোতে কনভার্ট করতে হবে। মানে এক একটা কলামকে এক একটা রোতে কনভার্ট করব। সেই কলামকে রোতে কনভার্ট কিভাবে করে? তোরা ম্যাট্রিক্সে জানিস, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে হচ্ছে কলাম রোতে কনভার্সন হয়। তখন এই যে ডট টি, তো দেখ এখানে কি করেছি? x1.ravel, x2.ravel, যে নামপাই অ্যারে তৈরি হলো ডট টি করলে যে ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা ক্লাসিফায়ার ডট প্রেডিক্টে পাস করেছি। তার মানে ক্লাসিফায়ার ডট প্রেডিক্ট করলে কি হবে? যতগুলো x1 আছে, যতগুলো x2 আছে, প্রত্যেকটার জন্য একটা করে y ভ্যালু রিটার্ন করবে। কিন্তু y ভ্যালু যে রিটার্ন করলো এটা আবার সিঙ্গেল ডাইমেনশন। কিন্তু আমরা যে কন্ট্যুরে ফাংশনটা ইউজ করেছি তার নিয়ম হচ্ছে, এই যে কালার ম্যাপ তৈরি করার জন্য, x1 এর যেরকম ডাইমেনশন হবে x2 এর সেম ডাইমেনশন হবে, প্রেডিক্ট যেটা করলাম সেম 2 ডাইমেনশনাল হতে হবে। সেই জন্য কি করেছি?
এডিট করে যে রেজাল্ট পেলাম সেটাকে ডট রিসেভ, কি ধরনের সেভ করছি, x1 ম্যাট্রিক্সের যা শেপ আছে সেম শেপ তৈরি করছি। তাহলে কি হবে, সেম শেপ হয়ে গেল। আর কি করেছি দেখ, আরেকটা হচ্ছে আলফাটা হচ্ছে তোর কালার কন্ট্রাস্ট, এটা যে কোনো ভ্যালু দিতে পারিস। আর কালার ম্যাপ দেখ, লিস্টের কালার ম্যাপ এখানে দেখ যে ওয়াই, দেখ দুটো কালার পাঠিয়েছি লিস্ট, সরি টাপল। দেখ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অরেঞ্জ কমা ব্লু, এটা একটা টাপল। তো এই কন্ট্রোলের ফাংশনটার অটোমেটিক কাজ করে। কি করে, দেখ 0th ইন্ডেক্সে যে কালার আছে সেই কালার দিয়ে যতগুলো ডেটা পয়েন্টস এর ওয়াই ভ্যালু 0 আছে সেইগুলোকে কালার করবে। তেমনি 1th ইন্ডেক্সে যে কালারটা আছে, যাদের ওয়াই ভ্যালু গুলো 1, সেই ডেটা পয়েন্টস গুলোকে সেই কালার দিয়েই জেনারেট করে। তার ফলে কি হবে, মাল্টিপল হিউজ ডেটা পয়েন্ট ও প্রিন্ট করতে থাকবে, যেগুলো 0 আছে অরেঞ্জ কালার দিয়ে, আর যেগুলো ওয়াই ভ্যালুটা 1 আছে সেইগুলোকে ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্ট করবে। তখন কি হচ্ছে, আমাদের একটা কালার ম্যাপ তৈরি করতে পারছি। বুঝতে পেরেছিস এবার? আরে একটু রিপ্লাই দে। এবার যেটা, আমরা তো এতদিন আমরা ক্লাসিফিকেশন ডিসকাস করেছিলাম, তো আজকে একটু আনসুপারভাইজ মেশিন লার্নিং ডিসকাস করব। আরো ক্লাসিফিকেশনের রুলস আছে, আমরা যদি সময় পাই পরে ডিসকাস করব, কারণ এর মধ্যে আবার প্রজেক্টটাকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো এতদিন আমরা যেটা করছিলাম সেটা কি করছিলাম, সুপারভাইজ মেশিন লার্নিং। সুপারভাইজ মেশিন লার্নিং এ আমি কি রুলস বলেছিলাম, যে যদি আমাদের সব আউটপুট ভ্যালু গুলো অ্যাভেলেবেল থাকে, যেমন এই যে ডেটা সেটের ক্ষেত্রে পারচেজ ছিল আউটপুট, সব আউটপুট ভ্যালু গুলো অ্যাভেলেবেল আছে, এবং যে আউটপুট ভ্যালু ছিল সেগুলো এখানে ডিসক্রিট টাইপ। ডিসক্রিট টাইপ মানে কি, হয় 0 টাইপ আছে না হলে 1 টাইপ আছে, সেই জন্য ক্লাসিফিকেশন। আর এই আউটপুটটাই যদি কন্টিনিউয়াস ভ্যালু হতো, কি প্রত্যেকটা কাস্টমার এজ এস্টিমেটেড স্যালারির জন্য এখানে একটা আলাদা ভ্যালু, এর যা ভ্যালু আছে এটা অন্য ভ্যালু, মানে কন্টিনিউয়াস ভ্যালু, তখন আমরা কি করছিলাম, রিগ্রেশন ইউজ করেছিলাম। এবার আনসুপারভাইজ কখন হবে, যদি কোনো ডেটা সেটের আউটপুট না থাকে, তখন আমরা কি ইউজ করব, আনসুপারভাইজড মেশিন লার্নিং ইউজ করব। যেরকম দেখ, আমি একটা স্যাম্পল ডেটা সেট দেখাচ্ছি, কারণ মেশিন লার্নিং এর যখনই প্রজেক্ট হবে, ডেটা সেট আর প্রবলেম, তোদের প্রজেক্ট গুলো কিন্তু এইরকমই হবে। একটা যে কোনো ডেটা সেট তোর লাগবে, সেই ডেটা সেটটাকে তার প্রবলেম স্টেটমেন্ট দিয়ে কি কি তোরা করছিস সেটা তোকে রিপ্রেজেন্ট করতে হবে। যেমন ধর, আমি একটা শপিং মলের কাস্টমারের ডেটা আমি কালেক্ট করেছি, ঠিক আছে? তো শপিং মলে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিজনেস প্ল্যান করা হয়, কেন? আরো বেশি রেভিনিউ জেনারেট করার জন্য। যেমন ধর জোম্যাটোর ফুড সার্ভিস, জোম্যাটো ফুড সার্ভিস, তোরা তো ফুড অর্ডার করিস নিশ্চয়ই, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই, যদিও আমিও করি, অসুবিধে কিছু নেই। তো সেখানে দেখবি যে একটা ডিসকাউন্ট পার্সেন্টেজ দেয়। কার উপরে ডিসকাউন্ট পার্সেন্টেজ দেয় জোম্যাটো, সেটা হচ্ছে যে পাস্ট পেন্ডিং অ্যামাউন্ট, মানে তুই আগে যত টাকার জিনিস কিনেছিস তার উপরে বেস করে। তাহলে দেখ, প্রতিবার যখন একজন কাস্টমার কিনছে, তাকে কিন্তু বিভিন্ন কাস্টমারকে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে এই যে ডিসকাউন্টটা দিচ্ছে, এটা কিভাবে দিচ্ছে? তার জন্য যে মেশিন লার্নিং মডেল বানাই, দেখ আগের যে ডিসকাউন্ট ছিল ওটা কিন্তু আউটপুট আমার লাগবে না, কারণ প্রতিবার ডিসকাউন্ট পার্সেন্টেজ চেঞ্জ হয়। তাহলে আগে পাস্ট ডেটাতে যে ডিসকাউন্ট অ্যামাউন্ট ছিল ওটা আমার আউটপুট নয়। কেন কি? কারণ কি, আগের বার তোর যা ফার্স্ট পেন্ডিং অ্যামাউন্ট ছিল, পরের বার যখন কিনতে যাবি ফার্স্ট পেন্ডিং অ্যামাউন্টটা নিশ্চয়ই একটু বেড়ে যাবে, তার মানে তুই অন্য ধরনের ডিসকাউন্ট পাবি। তাহলে দেখ, ওখানে কিন্তু আউটপুট নাই। তাহলে জোম্যাটো এই যে পার্সেন্টেজটা ক্যালকুলেট করছে কি করে, অ্যাকচুয়ালি ওরা কি করে,
পাস্ট পেন্ডিং অ্যামাউন্ট হচ্ছে ফিচার। ডিসকাউন্ট পার্সেন্টেজ কত দেবো সেটা ডিপেন্ডস করে কার উপরে, আগে কত টাকায় জিনিস কিনেছে ওটা তার মানে ফিচার। তো পাস্ট পেন্ডিং অ্যামাউন্টের উপরে কি করে, মাল্টিপল কাস্টমার গ্রুপ তৈরি করে। হ্যাঁ, এবার এখানে একটা কোশ্চেন হচ্ছে স্যার কতগুলো গ্রুপ তাহলে ক্রিয়েট হবে, সেটা আমরা পরে ডিসকাস করবো যে এর জন্য ম্যাথামেটিক্যাল রুলস আছে। তো অ্যাকচুয়ালি কি যখন আউটপুট নাই ফিচার আছে তখন কি করা হয়, অ্যাকচুয়ালি গ্রুপ তৈরি করা হয়, ক্লাস্টার, একেই বলা হচ্ছে ক্লাস্টার করা হয়। ধর জোম্যাটোর ক্ষেত্রে কি করবে, গ্রুপ তৈরি করলো, ধর 4টে গ্রুপ তৈরি করলো। নাম্বার অফ গ্রুপস কার উপরে ডিপেন্ডস করে পরে আমরা দেখবো। ধর 4টে গ্রুপ করলো, কি ধর 100 to 500 একটা গ্রুপ পাস্ট পেন্ডিং অ্যামাউন্ট, 500 1 to 1000 একটা গ্রুপ, 1000 1 to 100 1050 500 মানে 1500 একটা গ্রুপ। তো এরকম যদি আমরা 3টে গ্রুপ করি তারপরে কি করে, ওরা দেখে যে প্রতি গ্রুপে কতজন কাস্টমার আছে, তার উপরে বেস করে প্রফিট অ্যামাউন্টের থেকে একটা পার্সেন্টেজ নিয়ে সেটাকে ডিভাইড করে দেয়, করে পার্সেন্টেজ ক্যালকুলেট হয়। তার মানে কি, যদি আমরা গ্রুপটা ক্রিয়েট করে ফেলতে পারি এবং প্রত্যেকটা কোন কাস্টমার কোন গ্রুপে এটা যদি আমরা জেনে ফেলতে পারি, তাহলে আমরা ডিসকাউন্ট পার্সেন্টেজটা এমনি সিম্পল ম্যাথামেটিক্স দিয়ে সলভ করে ফেলবো, ক্যালকুলেট করতে পারবো। অ্যাকচুয়ালি এটাই করা হয় ক্লাস্টারিং বা আনসুপারভাইজ। তো আনসুপারভাইজ তার মানে কখন ইউজ করা হচ্ছে, যে যখন ফিচার আছে কিন্তু আউটপুট কিছু নেই, তখন আমরা ইউজ করছি আনসুপারভাইজ বা ক্লাস্টারিং। যেমন এখানে দেখ আমি একটা ডেটা সেট কালেক্ট করেছি যেখানে আছে হচ্ছে কাস্টমার আইডি, জেনারি মানে হচ্ছে জেন্ডার, এজ, অ্যানুয়াল ইনকাম আর স্পেন্ডিং স্কোর। শপিং মলের ডেটা দেখবি আমাদেরকে দেয়, শপিং মল থেকে বিভিন্ন জিনিস কিনে আনলে দেখবি মোবাইলে মেসেজ যায়, তো মেসেজ আসে যে তোমার ক্রেডিট স্কোর এত হয়েছে। কেন ওরা এগুলোকে মেনটেন করছে, দেখবি সবসময় বিল করতে গেলে তোর কন্ট্যাক্ট নাম্বার নেই, ফোন করার জন্য কিন্তু নয়। এর উপরে বেস করে ওরা কি করে, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট স্কিম প্রোভাইড করে। কেন, খালি বিজনেসটাকে প্রমোট করার জন্য, যাতে তুই নেক্সট টাইম আবার কিনিস। তার মানে কাকে কি ধরনের দিচ্ছে সেটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম বা স্পেন্ডিং স্কোর বা ক্রেডিট স্কোর, বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে যে স্কিম গুলো আছে ওগুলো আউটপুট, সেই আউটপুট কিন্তু আমার এখানে নেই। আমার কখনো খালি স্পেন্ডিং স্কোরটাকে ফিচার ধরে করা যেতে পারে, আবার কখনো কখনো অ্যানুয়াল ইনকাম প্লাস স্পেন্ডিং স্কোর দিয়েও করা যেতে পারে। সেটা ডিপেন্ড করছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্ল্যানের উপরে। তো তাহলে দেখ যখন আমরা ফিচার আছে কিন্তু আউটপুট নেই বা লেভেল নেই, ওয়াই ভ্যালু নেই, তখন আমরা কি ইউজ করব, তখন আমরা আনসুপারভাইজ মেশিন লার্নিং ক্যাটাগরি ইউজ করব। এবার আনসুপারভাইজ মেশিন লার্নিং ক্যাটাগরিতেও যেমন আমরা রিগ্রেশনে বিভিন্ন এআই অ্যাপ্রোচ দিয়ে সলভ করেছি, ক্লাসিফিকেশন বিভিন্ন এআই অ্যাপ্রোচ এআই মডেল দিয়ে সলভ করেছি, তেমনি আনসুপারভাইজেরও বিভিন্ন হান্ড্রেডস অফ এআই অ্যাপ্রোচ আছে। হান্ড্রেডস অফ এআই অ্যাপ্রোচ করা তো সম্ভব না, যেগুলো পপুলারলি ইউজ হয় সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আচ্ছা, দেখ, clustering is the task of dividing the population or data points into a number of groups such that the data points in the same groups are more similar to other data points in the same group than those in the other groups. তার মানে কি, মানে হচ্ছে ডেটা পয়েন্টস মানে হচ্ছে যদি আমি এই ডেটাটাকে ভাবি, তার মানে ধর অ্যানুয়াল ইনকাম আর স্পেন্ডিং স্কোর, এটা একটা কাস্টমারের ডেটা, একটা ডেটা পয়েন্ট, এটা আবার আর একটা ডেটা পয়েন্ট, তাহলে এক একটা ডেটা পয়েন্ট।
তাহলে ক্লাস্টারিং is the task of dividing the population or data point into a number of groups. গ্রুপে ভাগ করব, গ্রুপ ক্রিয়েট করব। কিভাবে গ্রুপ ক্রিয়েট করব? The data points in the same groups are more মানে সেম টাইপের ডেটা পয়েন্টস গুলো নিয়ে একটা গ্রুপ, অন্য টাইপের ডেটা পয়েন্টস গুলো নিয়ে আরেকটা গ্রুপ ক্রিয়েট করব। তাহলে কি লিখেছি? In simple words, the aim is to segregate groups with similar traits and assign them into clusters. ওকে, এবারে এই যে আমরা গ্রুপ করছি, ক্লাস্টারিং করছি, এ আবার কিছু টাইপ আছে। কি টাইপ অফ ক্লাস্টারিং? কিরকম? একটা হচ্ছে হার্ড ক্লাস্টারিং, একটা হচ্ছে সফট ক্লাস্টারিং। তোরা আগে দেখেছিস যে ক্লাসিফিকেশন কখনো KNN দিয়ে করছি, কখনো নেই বায়াস প্রবাবিলিটি দিয়ে করছি। তেমনি এখানে ক্লাস্টারিংও দুটো উপায় হয়। একটা হচ্ছে সব ডেটা পয়েন্টস গুলো আইদার কোনো একটা ক্লাস্টার বা গ্রুপে যাবে, না হলে যাবে না। আর একটা হচ্ছে প্রবাবিলিটি আছে ওই ক্লাস্টারে যেতে পারে। তো এর উপরে বেস করে লজিক্যালি দু ধরনের ক্লাস্টার হয়, একটা হচ্ছে হার্ড ক্লাস্টারিং, একটা হচ্ছে সফট ক্লাস্টারিং। হার্ড ক্লাস্টারিং কাকে বলা হচ্ছে? ইন হার্ড ক্লাস্টারিং ইচ ডেটা পয়েন্ট আইদার বিলংস টু ক্লাস্টার কমপ্লিটলি অর নট। মানে হয় অন্য একটা গ্রুপে থাকবে, সেটা যদি না থাকে তো অন্য আর একটা গ্রুপে থাকবে। আর সফট ক্লাস্টারিং কি কার উপরে বেস করে ক্যালকুলেশন হয়? In soft clustering, instead of putting each data point into separate cluster, a probability or likelihood of that data point to be in those cluster is assigned. মানে এখানে প্রবাবিলিটির উপরে বেস করে আমরা চেক করি যে এটা কোনো ক্লাস্টারের আন্ডারে যাচ্ছে কি যাবে না, নাও যেতে পারে। সেখানে আমরা কিছু ইগনোরও করে দিতে পারি, তখন তাকে বলা হচ্ছে সফট ক্লাস্টারিং। তো এটা হচ্ছে টাইপ অফ ক্লাস্টারিং। এবং এই যে টাইপ অফ ক্লাস্টারিং আছে, এই দুই ধরনের টাইপের জন্য বিভিন্ন ধরনের এআই অ্যাপ্রোচ আছে। কিরকম? এবার আসছি ক্লাস্টারিং অ্যালগরিদম মানে এআই অ্যাপ্রোচ। Since the task of clustering is subjective, the means that can be used for achieving this goal are plenty. In fact, there are more than 100 clustering algorithms known, but few of the algorithms are used popularly. কিছু যে অনেকগুলো আছে, কিছু কিছু পপুলারলি ইউজ করা হয়। একটা হচ্ছে কানেক্টিভিটি মডেল। These models are based on the notion that the data points closer in the data space exhibit more similarity to each other than the data points lying farther away. এটার মানে কি? বলছে these models, connectivity model, are based on the notion that কিভাবে কাজ করে? ডেটা পয়েন্ট ক্লোজার ইন দ্য ডেটা স্পেস এক্সিবিট মোর সিমিলারলি, যেগুলো সিমিলার টাইপের আছে, যেগুলো সিমিলার মানে কি ক্লোজার, ক্লোজার মানে কি ডিস্টেন্স দিয়ে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। যেগুলো সিমিলার আছে ক্লোজার আছে সেগুলোকে নিয়ে কি করছে? একটা ক্লাস্টার তৈরি করছে। তো সেই জন্য অ্যাক্টিভিটিতে লিখেছি ডেটা পয়েন্টস ক্লোজার ইন দ্য ডেটা স্পেস exhibit more similarity to each other than the data points lying যেগুলো দূরে দূরে আছে farther away. These models can follow two approaches. একটা হচ্ছে in the first approach, they start with classifying all the data point into separate cluster and then aggregate them as the distance decreases. মানে কি? বলছে ধর এটা আমার x axis, এটা হচ্ছে আমার y axis, ঠিক আছে? এবার যতগুলো ডেটা পয়েন্টস আছে দাঁড়া, এটা আমার x axis, এটা আমার হচ্ছে y axis। যতগুলো ডেটা পয়েন্টস আছে, ধর আমার এখানে 6টা ডেটা পয়েন্টস আছে, এটা একটা ডেটা পয়েন্টস, এটা একটা ডেটা পয়েন্টস, যে কোনো ভাবে থাকতে পারে।
6টা এরকম 7টা আছে। কি করে, যেগুলো কাছাকাছি আছে, যেমন ধর প্রথম হচ্ছে যদি আমার 1 2 3 4 5 6 7 যদি কাস্টমার থাকে, প্রথমে 7টা কাস্টমারের জন্যই 7টা গ্রুপ ক্রিয়েট করে। ঠিক আছে, তারপরে কি করে, যেগুলো কাছাকাছি আছে, যেমন দেখ ধর এইটা আর এইটা, এই দুটো ডেটা পয়েন্টস কাছাকাছি আছে, এই দুটোকে কি করে, মার্জ করে একটা সিঙ্গেল ক্লাস্টার তৈরি করে। আবার দেখ এটা হয়ে গেল একটা সিঙ্গেল ক্লাস্টার, সিঙ্গেল গ্রুপ, মানে এই গ্রুপে দুজন আছে তার মানে। এবার এর কাছাকাছি কোনটা আছে, যেমন এই ডেটা পয়েন্টস এর কাছাকাছি আছে, তখন কি করে, এই ক্লাস্টারটাকে এর সাথে মার্জ করে দেয়। তার মানে কি হলো, এই তিনটে নিয়ে একটা সিঙ্গেল গ্রুপ তৈরি হলো। আবার এখানে দেখ এই দুটো, তার মানে কি ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করছে, মার্জ করে একটা সিঙ্গেল গ্রুপ, এর কাছাকাছি আছে, তার মানে এই দুটো মার্জ করে একটা সিঙ্গেল গ্রুপ তৈরি করে। আবার দেখ এই ডেটা পয়েন্টস এই ক্লাস্টারের কাছাকাছি আছে, তখন কি করলো, এই দুটোকে মার্জ করে আর একটা ক্লাস্টার তৈরি করলো। এবং দেখ এটা দুটো হলো, তো এইরকম ভাবে কতক্ষণ মার্জ করতে থাকে, যতক্ষণ না আমরা সিঙ্গেল ক্লাস্টারে পৌঁছাবো, মানে সবগুলোকে সিঙ্গেল ক্লাস্টারে নিয়ে গিয়ে পৌঁছে গেলাম। তাহলে তুই বলবি যে স্যার এ তো একটাই গ্রুপ হচ্ছে না, এই যে আমরা মার্জ করলাম, যে পিকচারটা তৈরি হলো, এটাকে বলা হচ্ছে ডেন্ডোগ্রাম। কি বলছে এটাকে, ডেন্ডোগ্রাম বলা, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল। এই যে স্ট্যাটিস্টিক্যাল মডেলটা কেন তৈরি করলাম, এই স্ট্যাটিস্টিক্যাল মডেল থেকেই অ্যানালিসিস করে আমরা চেক করব যে আমরা কতগুলো গ্রুপ ক্রিয়েট করতে পারি, যেটা ততগুলো গ্রুপ ক্রিয়েট করলে আমরা বেস্ট অপটিমাম ভ্যালু রিটার্ন পাবো। সেই যে কতগুলো গ্রুপ ক্রিয়েট করব সেটা জানবো কি করে, মানে নাম্বার অফ গ্রুপ দুটো হবে কি একটা হবে না তিনটে হবে, সেটা জানবো কি করে, সেটা জানার রুলস হচ্ছে, আমরা যদি একটা হরাইজন্টাল লাইন, এই যে ডেন্ডোগ্রাম করেছি, একটা হরাইজন্টাল লাইন, ধর এই যে ব্লু লাইন, এই যে হরাইজন্টাল ব্লু লাইন আছে, কোন ক্লাস্টারকে ইন্টারসেক্টিং না করে, এই দেখ এটা ইন্টারসেক্ট করে গেছে, ক্লাস্টারটাকে ছুঁয়ে গেছে, ইন্টারসেক্ট না করে, কোন ক্লাস্টারটাকে মানে এখান থেকে ইন্টারসেক্ট না করে কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে পারছে, ট্রাভার্স করতে পারছে। তার মানে এই ডিস্টেন্স, দেখ এই যে স্পেস আছে, এই হরাইজন্টাল লাইনটা কোন একটা ক্লাস্টার, এটা হচ্ছে ক্লাস্টার, যেই টাচ করলো মানে কি ক্লাস্টারটাকে ইন্টারসেক্ট করে গেল, টাচ না করে কতটা ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভার্স করতে পারছে, দেখ এই স্পেসটাতে এতটা ডিস্টেন্স। আবার দেখ অন্যান্য জায়গায়, দেখ এই যে স্পেসটায়, তার মানে এখান থেকে এখানতে এতটা, এই যে ট্রাভার্স করছে প্রতি ক্লাস্টারে, কোন ক্লাস্টারকে ইন্টারসেক্ট না করে এই স্পেসটা এতটা, তো দেখবো যে কোন স্পেসটায় ম্যাক্সিমাম ট্রাভার্স করছে, তার মানে এই স্পেসটায় আমার হরাইজন্টাল লাইনটা ম্যাক্সিমাম ট্রাভার্স করতে পারছে, এই স্পেসটায়, এই স্পেসটায়। তো তখন দেখা হয় এই স্পেসে এই হরাইজন্টাল লাইনটাকে কতগুলো ভার্টিক্যাল লাইন ক্রস করছে, ইন্টারসেক্ট করছে, দেখ দুটো। তখন আমরা ডিসাইড করি যে এখানে নাম্বার অফ ক্লাস্টার হবে 2, মানে এখানে যতগুলো ক্লাস্টার আছে, যতগুলো কাস্টমার আছে, ডেটা পয়েন্টস আছে, সেগুলো নিয়ে যদি আমরা দুটো গ্রুপ ক্রিয়েট করি, তখন ও আমাদেরকে বেস্ট ফিট ভ্যালু রিটার্ন করবে বা অপটিমাম ভ্যালু রিটার্ন করবে, মানে অ্যাকিউরেসি ভালো আসবে। সবাই বুঝতে পেরেছিস? তো সেই জন্য দেখ পরে আমি প্রোগ্রামেটিক্যালি ক্রিয়েট করা যায়, এগুলো খালি থিওরি কিন্তু না। আচ্ছা, তো এখানে দেখ সেই জন্য লিখেছি, ইন দ্য ফার্স্ট অ্যাপ্রোচ দে স্টার্ট উইথ ক্লাসিফাইং অল ডেটা পয়েন্টস ইনটু সেপারেট ক্লাস্টার, মানে যতগুলো ডেটা পয়েন্টস আছে প্রত্যেকটার জন্য একটা একটা করে গ্রুপ ক্রিয়েট করে, দেন এগ্রিগেটিং দেম, মার্জ দেম অ্যাজ দ্য ডিস্টেন্স ডিক্রিজ, যত কাছাকাছি হবে যেগুলো নিয়ে সেগুলো নিয়ে মার্জ করতে থাকে। আর ইন দ্য সেকেন্ড অ্যাপ্রোচ ঠিক উল্টোটা, অল দ্য ডেটা পয়েন্টস ক্লাসিফাইড অ্যাজ সিঙ্গেল ক্লাস্টার,
মানে এই যে যেটা করলাম এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। প্রথমে সবগুলোর জন্য সিঙ্গেল ছিল, তারপর মার্চ করতে সরি প্রথমে যতগুলো ডেটা পয়েন্ট ছিল ততগুলো ক্লাস্টার, তারপর মার্চ করতে করতে সিঙ্গেল ক্লাস্টারে পৌঁছেছি। ঠিক এর উল্টোটা, যে যতগুলো ডেটা পয়েন্টস আছে সেগুলো নিয়ে সিঙ্গেল করব, তারপরে কি করব, স্প্লিট করতে থাকবো। যখন ডিস্টেন্স বাড়তে থাকবে স্প্লিট করতে থাকবো, করে আবার এই অবস্থায় পৌঁছাবো। তখন তার মানে কি, একটা ছিল বটম আপ অ্যাপ্রোচ, এটা তাহলে টপ ডাউন অ্যাপ্রোচ হয়ে যাবে। তো দুটো অ্যাপ্রোচই কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে। আচ্ছা, আরেকটা হচ্ছে সেন্ট্রয়েড অ্যাপ্রোচ, সেটা আমরা পরে, একটা হচ্ছে কানেক্টিভিটি মডেল আর একটা হচ্ছে সেন্ট্রয়েড মডেল, সেটা আমরা পরে ডিসকাস করব। তো এই যে কানেক্টিভিটি মডেলটা যেটা ইমপ্লিমেন্ট করা আছে, এই যে অ্যালগোরিদম গুলো বলছে, এই অ্যালগোরিদম গুলো কোথায় ইমপ্লিমেন্ট করা আছে, সব কিন্তু তোর ক্লাসে ইমপ্লিমেন্ট করা আছে। তো যে ক্লাসে ইমপ্লিমেন্ট করা আছে সেটা হচ্ছে অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিং বা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং বলা হয়। নাম হচ্ছে অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিং। হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং বলা হয়, ক্লাসের নাম হচ্ছে অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিং। This algorithm uses bottom-up approach to divide dataset into clusters. Hierarchical clustering, as the name suggests, is an algorithm that builds hierarchy of clusters. তার মানে এই যে মার্জ করছে, এসব করছে, মানে কি একটা হায়ারার্কি তৈরি করছে। The algorithm start with all the data points assigned to a single cluster of their own, মানে প্রত্যেক ডেটা পয়েন্টের জন্য একটা একটা করে ক্লাস্টার। Then two nearest clusters are merged into same cluster, and in the end this algorithm terminates when there is only a single cluster left, যেটা আমি ডিসকাস করছিলাম, যে যখন একটা সিঙ্গেল ক্লাস্টারে পৌঁছে গেলাম তখন কিন্তু এটা আর মার্জের অপশন নেই, তখন টার্মিনেট করে যায় in case of hierarchical clustering. তো তার মানে ওই রকম যদি করি, এটা দেখ আমি একটা ডেন্ডোগ্রাম রিপ্রেজেন্ট করেছি, এটাকে বলা হচ্ছে ডেন্ডোগ্রাম। এখানে দেখ যতগুলো ডেটা পয়েন্টস আছে সবার জন্য একটা সিঙ্গেল ক্লাস্টার, তারপরে মার্চ করতে 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 সিঙ্গেল ক্লাস্টারে যখন পৌঁছবো তখন টার্মিনেট হয়। তো at the bottom we start with maybe 25 data points. ডেটা আছে, এটা জাস্ট আমি নাম্বার লিখেছি, একদম শেষে ধর 25টা কাস্টমার করার জন্য, যে 25টা ডেটা পয়েন্ট আছে, তাহলে প্রথম 25 ক্লাস্টার্স। These clusters are then merged till we have just one cluster at the top. তো মার্জ করতে করতে one ক্লাস্টারে পৌঁছাবো। The height in the dendrogram, এখানে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, যে এই যে ডেন্ডোগ্রাম ড্র হচ্ছে, এই যে হাইটটা কি যা খুশি না, হাইট অফ দ্য ডেন্ডোগ্রামের হাইটটা ডিপেন্ডস করছে দুটো ক্লাস্টারের মধ্যে ডিস্টেন্স কে রিপ্রেজেন্ট করছে। সেই জন্যই এই হাইটের স্পেসে, এই যে আমি যেটা ড্র করেছিলাম দেখ, এই হাইটের স্পেসে এখানে আমি দেখছি যে ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্স ট্রাভার্স করতে পারে, তার উপরে বেস করে কি করছি, আমরা নাম্বার অফ গ্রুপ ক্যালকুলেট করছি। সেই জন্য ডেন্ডোগ্রামের এই যে হাইট কার উপরে ডিপেন্ড করে, দেখ আমি এখানে পিপিটিতে লিখেছি, বলছে the dendrogram at which two clusters are merged represent the distance between two clusters in the data space. The decision of the number of cluster, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কতগুলো গ্রুপ করলে আমরা বেস্ট ভ্যালু পাবো, that can best depict different group can be chosen by observing the dendrogram. ডেন্ডোগ্রামটা অবজার্ভ করে জানতে পারবো কি, the best choice of the number of cluster, number of group, is the number of vertical lines in the dendrogram carved by a horizontal line that can traverse the maximum distance vertically without intersecting a cluster. তাহলে কি বলছে, নাম্বার অফ ভার্টিক্যাল লাইন ইন্টারসেক্ট করছে কাকে, একটা হরাইজন্টাল লাইন, যে হরাইজন্টাল লাইনটা ক্যান ট্রাভার্স করতে পারে ম্যাক্সিমাম ডিস্টেন্স ভার্টিক্যালি, মানে হচ্ছে দেখ এই যে হরাইজন্টাল লাইনটা ট্রাভার্স করতে পারে ভার্টিক্যালি ম্যাক্সিমাম ডিস্টেন্স,
কোন পজিশনটা উইদাউট ইন্টারসেক্টিং এনি ক্লাস্টার, কোন ক্লাস্টারকে ইন্টারসেক্ট না করে, তার মানে এই স্পেসটার ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি ডিস্টেন্স ট্রাভার্স করতে পারছে। তো এই স্পেসটায় আমরা কি দেখব, নাম্বার অফ ভার্টিক্যাল লাইন ইন্টারসেক্টিং দিস হরাইজন্টাল লাইন। দেখ নাম্বার অফ ভার্টিক্যাল লাইন যদি 2 হয়, তার মানে নাম্বার অফ ক্লাস্টার হবে 2। আবার অনেক সময় এরকম সিনারিও হতে পারে যে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা, ধর এখানে আমি যেটা ড্র করেছি এটা আলাদা আলাদা হচ্ছে, ধর এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা হয়তো গ্রাফে সেম দেখাচ্ছে, তখন তোর মনে হবে স্যার তাহলে দুটো নেবো না তিনটে নেবো, তাহলে তখন আমাকে কি করতে হবে, আমাকে তখন তার মানে একবার দুটো নিয়ে টেস্ট করে দেখতে হবে, কারণ টেস্টিং দারুণ প্রয়োজন। ডেটা সেট দেখে কিন্তু কোনো গেস করতে পারা যায় না। তাহলে দুটো দিয়ে করে আমি টেস্ট করে দেখবো কোনটা বেস্ট ভ্যালু দিচ্ছে, আবার তিনটে দিয়ে করে দেখবো কোনটা বেস্ট ভ্যালু দিচ্ছে, যেটা বেস্ট দেবে সেটাই আমি ইউজ করব। আচ্ছা, তো এই যে ডেন্ডোগ্রাম কিভাবে ড্র করব, দেখ আমি একটা প্রোগ্রাম এক্সাম্পল দেখাচ্ছি। দেখ এই যে মল কাস্টমার ডেটা, এটা আমার ডেটাটা সেভ করা আছে mall_customer.csv। তো এই ডেটাটাকে আমি কি করেছি, প্রথমে রিড করেছি, তোরা সবাই এগুলো শিখে গেছিস, এখন এগুলো নিয়ে আর কিছু বলার কিছু নাই, খুব সহজ জিনিস। দেখ pd.read_csv mall_customer.csv ফাইল থেকে ডেটাটা রিড করে কি করেছি, ডেটা সেটে স্টোর করেছি। তো ডেটা সেটে যখন স্টোর করবো, তার মানে ডেটা সেট কি, ডেটা সেট হচ্ছে একটা ডেটা ফ্রেম। তো সেই ডেটা ফ্রেম থেকে এখানে কিন্তু আউটপুট ভ্যালু নেই, খালি ফিচার আছে। কি ফিচার, দেখ ডেটা সেট ডট আইলক, এটা হচ্ছে আমার ডেটা সেট, এটা ডেটা সেট। দেখ কাস্টমার আইডি, জেন্ডার, এজ, অ্যানুয়াল ইনকাম, স্যালারি, এই সরি স্পেন্ডিং স্কোর। তো এখানে কোন কোনটা আমার ফিচার, অ্যানুয়াল ইনকাম এই কলামটা আর স্পেন্ডিং স্কোর এই কলামটা। তো কলাম ইন্ডেক্স কি, দেখ কাস্টমার আইডি হচ্ছে 1, এটা হচ্ছে 1 সরি 0th কলাম, 1th কলাম, এজ হচ্ছে 2th কলাম, তার মানে 3 আর 4th কলাম, এই দুটো হচ্ছে আমার ফিচার। তো ডেটা সেট ডট আইলক তোরা সবাই জানিস 3 আর 4th কলাম আমরা এক্সট্রাক্ট করলাম। এবার কি এখান থেকে আমরা কি করব, তাহলে 3 আর 4, থার্ড আর 4th কলাম মানে হচ্ছে এক্সটাকে যদি চেক করিস, দেখ এজ আর স্পেন্ডিং স্কোর, এই সরি অ্যানুয়াল ইনকাম মানে $1000, নট এজ, অ্যানুয়াল ইনকাম আর হচ্ছে স্পেন্ডিং স্কোর, এই দুটো আমার ফিচার। তো এই দুটো ফিচার দিয়ে আমরা ডেন্ডোগ্রাম বানাচ্ছি। কিভাবে বানাবো, like dendrogram is a statistical model, that's why it is all the statistical models are available in SciPy. SciPy.cluster আর hierarchy clustering, আমরা hierarchical clustering নিয়ে কাজ করছি। তো এটা ডিফাইন করা আছে কোথায়, SciPy.cluster মডিউলে, যেটার একটা অ্যালিয়াস নেম দিয়েছি SCH। তো দেখ যখন আমরা ডেন্ডোগ্রাম তৈরি করবো তখন কি করছি, দেখ হায়ারার্কিতে একটা ডেন্ডোগ্রাম বলি ফাংশন আছে, এবং তার প্যারামিটার হিসেবে কি পাস করাচ্ছি, লিঙ্কিং, লিঙ্কিং করবে মানে মার্জ করবে, সেই জন্য লিঙ্কেজ ফাংশন, দেখ প্যারামিটার sch.লিঙ্কেজ ফাংশনটাকে কল করছি। কোনগুলোকে লিঙ্কেজ করবে, এই যে এক্স ফিচার্স, আর মেথড কি ওয়ার্ড। এই যে ওয়ার্ড যখন আমরা ইউজ করছি, মেথড কিন্তু প্রিডিফাইন্ড, প্যারামিটার নেম ইকুয়াল টু ওয়ার্ড, এবং ওয়ার্ড যখন ইউজ করব তখন অ্যাকচুয়ালি স্কোয়ারড ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে, ডিস্টেন্সটা মানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স আগে বলেছিলাম, তার স্কোয়ার ভ্যালু করে ক্লাস্টার গুলোকে একটার সঙ্গে আর একটা মার্জ করতে থাকে। দিয়ে আমাদেরকে কি করছে, একটা ডেন্ডোগ্রাম অবজেক্ট পাঠাচ্ছে, তারপর একটা টাইটেল দিয়েছি, এক্স লেভেল দিয়েছি, ওয়াই লেভেল দিয়েছি, মানে ওয়াই অ্যাক্সিস দিয়ে ইউক্লিডিয়ান ডিস্টেন্স রিপ্রেজেন্ট করছি। এই যে ডেন্ডোগ্রাম, এই ডেন্ডোগ্রামটা তৈরি হয়, এই যে ওয়াই অ্যাক্সিস দিয়ে কি ডিস্টেন্স, আর এটা কি ক্লাস্টার।
ধর আমার এই যে মল কাস্টমারে প্রচুর কাস্টমার্স রয়েছে, সাপোজ এখানে আছে আমার হচ্ছে তোর 200 কাস্টমার, দেখ 200 রোজ 200 কাস্টমার্স ডেটা আছে, সেইগুলোকে কি করছে দেখ এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স অনুযায়ী মার্জ করতে 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 একদম সিঙ্গেল ক্লাস্টারে পৌঁছেছি। তো এই যে সিঙ্গেল ক্লাস্টার বানিয়েছি তৈরি হলো ডেন্ড্রোগ্রাম দিয়ে, তাহলে এখানে দেখ আমরা কি দেখবো, একটা হরাইজন্টাল লাইন ড্র করব, প্রতি স্পেসে দেখবো যে এই হরাইজন্টাল লাইনটা কোন স্পেসটায় ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভার্স করতে পারছে, ঠিক আছে। তো এখানেও একটা ডিস্টেন্স ট্রাভার্স করছে উইদাউট ইন্টারসেক্টিং এনি ক্লাস্টার, আবার এখানেও একটা ট্রাভার্স করতে পারছে। তো এইখানটা যদি ম্যাক্সিমাম হয় তখন দেখ নাম্বার অফ ক্লাস্টার কটা ভার্টিক্যাল লাইন ইন্টারসেক্ট করেছে 3, আবার এখানে যদি হয় এখানে কটা ভার্টিক্যাল লাইন ইন্টারসেক্ট করছে দেখ 5 এই স্পেসটা। তো এটা হচ্ছে যদি কখনো চোখে দেখে বুঝতে পারা যায় তো ভালো, যদি বুঝতে না পারা যায় একবার 3 দিয়ে চেক করে দেখবো, আবার একবার 5 দিয়ে চেক করে দেখবো কোনটা বেস্ট ভ্যালু রিটার্ন করছে। তো সেই জন্য দেখ নেক্সট কি করেছি, তো ওখান থেকে আমি ডিসাইড করে নিলাম যে নাম্বার অফ ক্লাস্টার ইকুয়াল টু 3, ওকে মেবি। তো দেখ এবার কি করছি, অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিং। ক্লাস্টারিং এ কি হয় বলেছি যে আমাদের যে মডেলটা আমরা বানাবো, মডেলে যদি আমি এক্স ফিচার দিই এবং নাম্বার অফ, মানে দুটো ইনপুট দিতে হয় ক্লাস্টারিং ক্ষেত্রে, একটা হচ্ছে আমার কোনগুলো ফিচার, আর একটা হচ্ছে নাম্বার অফ ক্লাস্টার কি হবে। নাম্বার অফ ক্লাস্টার কি থেকে ডিসাইড করলাম, ডেন্ড্রোগ্রাম থেকে ডিসাইড করে নিলাম। এবার কি করছি, যেহেতু হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং ইউজ করেছি, সেটা ইমপ্লিমেন্ট কোথায় করা আছে, অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিং ক্লাসে। অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিং কোন মডিউলে ডিফাইন করা আছে, sklearn.cluster মডিউল। ওই অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিং এ কি করছি, অবজেক্ট তৈরি করছি। যখন অবজেক্ট তৈরি করছি দেখ n আন্ডারস্কোর ক্লাস্টার ইকুয়াল টু 3, মানে নাম্বার অফ ক্লাস্টার, প্যারামিটার নাম n আন্ডারস্কোর ক্লাস্টার, সব প্রি ডিফাইন। অ্যাফিনিটি কি, ইউক্লিডিয়ান ডিস্টেন্স, স্কয়ার ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে লিঙ্কিং করবে, লিঙ্কেজ ওয়ার্ড দিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম। এবং অবজেক্ট তৈরি করার পর দেখ আমরা কি করছি, এটা কিন্তু ফিট না, ফিট আন্ডারস্কোর প্রেডিক্ট ফাংশন। কেন, ক্লাস্টারিং এর ক্ষেত্রে আউটপুট ভ্যালু কিন্তু নেই। তাহলে আমরা যখন আমাদের ফিচার গুলোকে ফিট করব তখন মডেল অটোমেটিক্যালি ক্লাস্টারিং করে কোন ক্লাস্টার নাম্বারের আন্ডারে কাস্টমারটা সেটা রিটার্ন করে। সেই জন্য দেখ ফাংশনটা কি নাম দিয়েছি, ফিটও করছি এবং সঙ্গে সঙ্গে ও যখন নাম্বার অফ ক্লাস্টার 3 করে দিয়েছি কোন কাস্টমার কোন গ্রুপে তার ইন্ডেক্সটা রিটার্ন করে। সেই রিটার্ন ভ্যালু গুলো কি করেছি দেখ y_hc তে স্টোর করেছি। তাহলে দেখ এইগুলো আমার এক্স, এক একটা কাস্টমার, এটা একটা কাস্টমার, এটা একটা কাস্টমার, এটা একটা কাস্টমার এক্স। আর y_hc টা যদি আমরা অবজার্ভ করি, একটু ভালো করে অবজার্ভ করে দেখ, ও অ্যাকচুয়ালি নাম্বার অফ ক্লাস্টার আমরা কি পাঠিয়েছি 3, তার জন্য দেখ ফার্স্ট ফার্স্ট যে কাস্টমার আছে সেটা কোন গ্রুপে, 0th গ্রুপে। সেকেন্ড কাস্টমার 0th গ্রুপে। যেহেতু নাম্বার অফ গ্রুপ 3 আছে, দেখ প্রত্যেকটা কাস্টমার কোন গ্রুপের আন্ডারে, আইদার 0, 1 and 2, 3, মানে ক্লাস্টার নাম্বার, ক্লাস্টার ইন্ডেক্সটা রিটার্ন করে প্রত্যেক কাস্টমারের জন্য। তার মানে দেখ আমরা যখন মডেলে আনসুপারভাইজ মেশিন লার্নিং ক্ষেত্রে আমাকে কিছু করতে হচ্ছে না, আমি জাস্ট কি করছি, ফিচার গুলোকে ফিট, আর আমাদের মডেলটা কি করছে, অটোমেটিক্যালি কোন ফিচারটা কোন গ্রুপের আন্ডারে যাবে সেটা ডিসাইড করে দিচ্ছে। বোঝা গেছে? এবারে এখানে দেখ এখানে ওয়াই ভ্যালু নেই, অ্যাকচুয়াল ওয়াই ভ্যালু বলে কিছু নাই। তাহলে রিগ্রেশনে যখন আমরা রুট মিন স্কোয়ার এরর ভাবছিলাম
ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা কি ভাবছিলাম? ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা ভাবছিলাম কনফিউশন ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা চেক করব কি করে? বিভিন্ন ওয়ে আছে, তো আমি এখানে ভিজুয়ালাইজ করে চেক করেছি। কিরকম? দেখ, প্রত্যেকটা ডেটা পয়েন্টকে আমি প্লট করছি, স্ক্যাটার প্লট তোরা আগেও পড়েছিস। PLT ডট স্ক্যাটার মানে প্রত্যেকটা ডেটা পয়েন্টকে যদি এক্স অ্যাক্সিস দিয়ে আমরা অ্যানুয়াল ইনকামকে রিপ্রেজেন্ট করি আর ওয়াই অ্যাক্সিস দিয়ে স্পেন্ডিং স্কোরকে রিপ্রেজেন্ট করি, দিয়ে প্রত্যেকটা ডেটা পয়েন্টস গুলোকে তিন ধরনের আছে, তিন ধরনের কালার দিয়ে রিপ্রেজেন্ট করব। সেই জন্য কি করেছি দেখ, পিএলটি ডট স্ক্যাটার, স্ক্যাটারে কি পাঠাতে হয়? লিস্ট অফ এক্স ভ্যালু। কোন কোন লিস্ট অফ এক্স ভ্যালু পাঠাচ্ছি? দেখ, এক্স এর আগেও পড়েছিস, এক্স 0th কলামের ভ্যালু, মানে এটা এক্স, এক্স এর 0th কলামের ভ্যালু। 0th কলামে কোন ভ্যালু গুলো? যাদের YHC equal to 0, মানে যেসব রোয়ের YHC equal to 0 সেই সব রোয়ের x এর 0th কলাম ভ্যালু, মানে লিস্ট অফ ভ্যালু পেলাম। তার মানে কি এগুলো লিস্ট অফ ইনকাম ভ্যালু, অ্যানুয়াল ইনকাম। তেমনি x 1th কলাম, 1th কলাম মানে কি? এইটা স্পেন্ডিং স্কোর। কোনগুলো? যাদের YHC equal to 0 তাদের স্পেন্ডিং স্কোর গুলো, তার মানে লিস্ট অফ স্পেন্ডিং স্কোর। তাহলে লিস্ট অফ অ্যানুয়াল ইনকাম আর লিস্ট অফ স্পেন্ডিং স্কোর, ফার্স্ট প্যারামিটার, সেকেন্ড প্যারামিটার। এটা এস হচ্ছে সাইজ, মানে সার্কেল কে রিপ্রেজেন্ট করছি, সেজন্য সাইজ হচ্ছে 50, কালার হচ্ছে লেড, আর লেভেল দিয়েছি কি কেয়ারফুল কাস্টমার, মেবি যা খুশি দেওয়া যেতে পারে। তেমনি পিএলটি ডট স্ক্যাটার, যাদের YHC equal to 1 তাদের এক্স এর 0th কলাম গুলো এক্স অ্যাক্সিস ভ্যালু, যাদের YHC equal to 1, দেখ y কিছু কিছু রো আছে এখানে YHC equal to 1 আছে, তাদের x 0th কলাম গুলো এক্স অ্যাক্সিস ভ্যালু, তাদের x 1th কলাম গুলো মানে অ্যানুয়াল স্পেন্ডিং স্কোর গুলো y অ্যাক্সিস ভ্যালু, সাইজ ইকুয়াল টু 50, কালার ব্লু দিয়ে রিপ্রেজেন্ট করছি, লেভেল স্ট্যান্ডার্ড কাস্টমার। আবার যাদের YHC গুলো 2 তাদের x এর 0th কলাম ভ্যালু, তাদের x এর 1th কলাম ভ্যালু, সাইজ ইকুয়াল টু 50, কালার ইকুয়াল টু গ্রিন, লেভেল দিয়েছি টার্গেট কাস্টমার। মানে প্রত্যেকটা ডেটা পয়েন্ট যারা তিনটে ক্লাস্টার আছে, তাহলে ক্লাস্টার 0 দেখ YHC 0 1 আর 2, তার মানে তিনটে ক্লাস্টার 0 1 2। যদি পাঁচটা হতো 0 1 2 3 4 হতো, তো আমি প্রথম পাঁচটা করিনি, প্রথম তিনটে দিয়ে করেছি। করার পর টাইটেল দিয়েছি, অ্যানুয়াল ইনকাম দিয়েছি, এটা দিয়েছি। এবার যদি আমরা গ্রাফটা একটু অবজার্ভ করি, মানে এখানে কিভাবে দেখা হয় যে আমার ক্লাস্টারিং ঠিকঠাক হয়েছে কিনা। তো এখানে এই যে গ্রাফটা দেখছি, দেখ এই যে রেড সার্কেল মানে কেয়ারফুল কাস্টমার, এখানটা দেখে মনে হচ্ছে না কি যে এইগুলো দিয়ে আমার একটা গ্রুপ হতে পারে, এইগুলো দিয়ে নিয়ারেস্ট গুলো দিয়ে আর একটা গ্রুপ হতে পারে। তো এই ডেটা পয়েন্টস গুলো দেখে আমরা কি অবজার্ভ করতে পারছি? না, 3 দিয়ে ঠিকঠাক হচ্ছে না, যদি 5 করি সবচেয়ে ভালো হয়। তো এইভাবে কিন্তু টেস্ট করতে হয়। তো যদি আমি 5 করি, তাহলে এটাকে আমি নাম্বার অফ ক্লাস্টারটাকে আমি চেঞ্জ করছি 5। তার মানে এখানে কি হবে? একটা রেড সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ব্লু গ্রিন, তো আরো দুটোকে আমি অ্যাড করে দিচ্ছি। একটা হচ্ছে যখন 5 হবে 0 1 2 3 4 ক্লাস্টার 5। একটা হচ্ছে ব্ল্যাক কালার সার্কেল দিয়ে তাদেরকে যারা ক্লাস্টার নাম্বার 3 তে আছে তাদেরকে দিয়েছি টার্গেটেড কাস্টমার। আবার যারা ক্লাস্টার নাম্বার 4 তে আছে তাদেরকে সিয়ান কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাদেরকেও বলে দিয়েছি তারাও টার্গেটেড কাস্টমার। মানে বিজনেস প্রমোট করতে গেলে এদিকে টার্গেট বানাতে হবে। তো এবার যখন রান করছি, আমরা যদি গ্রাফটা অবজার্ভ করি, দেখ এবার যদি আমরা গ্রাফটা অবজার্ভ করি, খুব সুন্দর 5টা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। আগের চেয়ে অনেক ভালো হয়েছে। দেখ এখানে একটা ব্ল্যাক কালার দিয়ে গ্রুপ, 5টা গ্রুপ সবচেয়ে বেস্ট হয়েছে। তাহলে দেখ বেস্ট ফিট আমরা তাহলে ভিজুয়ালাইজ করে খুব ভালোভাবে বুঝতে পারছি। এবার যখন বেস্ট ফিট পেয়ে গেলাম, এবার আমি তাহলে YHC তে কতগুলো 0 আছে, কতগুলো 1 আছে, কতগুলো 2 আছে, এগুলো আরামসে কাউন্ট করে নিতে পারো নামপাই থেকে।
নামপাই থেকে কতগুলো জিরো আছে অবভিয়াসলি ফাংশন দিয়ে কাউন্ট করে নিতে পারো। তার মানে 0th গ্রুপে কতগুলো কাস্টমার, 1th গ্রুপে যদি 5টা গ্রুপ হয় 1th গ্রুপে কতগুলো, 2th গ্রুপে মানে ক্লাস্টার ওয়াইজ নাম্বার অফ কাস্টমার্স অ্যাভেলেবেল হয়ে যাবে। তারপরে তুই প্রফিট অ্যামাউন্ট কোন গ্রুপে কত ভাগ করে দিবি সেটা ডিপেন্ড করছে তোর উপরে। যদি ধর 0th গ্রুপে 100 জন আছে, তুই চাইছিস যে 200 টাকা ভাগ করে দিবি, তার মানে 2 টাকা করে ফ্রি পাবে। 2 টাকাটা যত পার্সেন্টেজ হয় ডিসকাউন্ট সেটা হবে। তাহলে বোঝা গেছে সবার রে? আর তোরা একটু দেখে নে, হ্যাঁ, দেখে কার কি কোশ্চেন আছে বল। দেখতে হবে, নাহলে তো এখন তো কোশ্চেন আসবে না মনে। তোরা একটু দেখে নে, দেখে নিয়ে কোশ্চেন কর। আর আজকে আমি সেকেন্ড হাফে ক্লাস রাখছি না, কালকে আজ